শিক্ষার্থীরা বরাবরের মতোই তোমরা সুস্থ আছো, সুন্দর আছো, সেই কামনায় আজ আবার ময়মনসিংহ অনলাইন স্কুলের লাইভ ক্লাসে তোমাদের সাথে আছি আমি রুকসানা বেগম, সহকারী শিক্ষক কাজীমুদ্দিন উচ্চ বিদ্যালয়। গত ক্লাসে আমরা যা করেছিলাম তার পরবর্তী অংশটুকু আজ আমরা শেষ করব। তোমাদের মনে আছে নিশ্চয়ই আমরা নবম অধ্যায় আলোর ঘটনা নিয়ে আলোচনা করছিলাম। মোটামুটি অনেকটা আমরা এগিয়ে গিয়েছি। সর্বশেষ যে পাঠটুকু ছিল সেটুকু আজ আমরা আলোচনা করব। তো চলো, আজ পরীক্ষা আছে এবং বেশ জটিল একটা প্রক্রিয়া দেখবো আমরা, সেজন্য একটু তাড়াতাড়ি ক্লাসটা শুরু করি। সময়ও আমাদের কম, তাড়াতাড়ি যাতে আমরা শেষ করতে পারি। তো চলো আমাদের ক্লাসে। আচ্ছা, আমরা গত সপ্তাহে আলোর 2 দিনেই আলো কি, আলোর প্রতিফলন, আলো কিভাবে চলে এগুলো জেনেছিলাম। আলোর বিভিন্ন মাধ্যমে আলো কিভাবে সঞ্চালিত হয়, আলো কিভাবে এক মাধ্যম থেকে কোনো মাধ্যমে, স্বচ্ছ মাধ্যমে বাধা পেয়ে কিভাবে প্রতিফলিত হয় সেগুলো আমরা জেনেছিলাম। এখানে আবার আমি তোমাদেরকে একটু আগের জিনিসগুলো রিক্যাপ করিয়ে দিচ্ছি বা একটু মনে করিয়ে দিচ্ছি যে কি ছিল আমাদের আগের পড়াগুলো। আমরা এইভাবে দেখেছিলাম যে কিভাবে আমরা দেখি, আলোর মাধ্যমে কিভাবে দেখি। আর এই জিনিসটাকে আমরা বলেছিলাম আলোর প্রতিফলন, অর্থাৎ কোনো জায়গায় আলো বাধা পেয়ে যখন ফিরে আসে তখন এই ফিরে আসাটাকে আমরা বলি প্রতিফলন, এবং আলোর প্রতিফলনের ফলেই আমরা দেখতে পাই। আচ্ছা, আজ আরেকটি নতুন ছবি এখানে দিলাম, একটু খেয়াল করো। এখানে যে ছবিটি আছে, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে একটি আয়না রাখা আছে, যাকে আমরা দর্পণ বলি বা আয়না, আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে। তো এই আয়নাটিতে এখানে রাখা একটি ফ্লাওয়ার বেস বা ফুলদানি, তার ছবি এখানে দেখা যাচ্ছে, তাই তো? বাড়িতে আয়নাতে আমরা কি করি? আয়না ব্যবহার করি কেন? আয়নার সামনে দাঁড়িয়ে আমরা ড্রেস আপ করি, চুল আঁচড়াই, নিজেকে দেখি, তাই না? এবং আয়নাতে যখন আমরা আয়নাকে কাছে ধরি, হুবহু আমাদের প্রতিবিম্ব, আমাদের মতোই একটা ছবি ভেতরে দেখা যায়। এটা আমি গত ক্লাসেও বলেছিলাম যে সুষম প্রতিফলনের ফলে এরকম হয়। তবে কখন ঘটে এটা? আলো যদি কোনো অস্বচ্ছ মাধ্যমে বাধা পায় তখন কিন্তু সে সরাসরি ফেরত আসে। যেমন আমরা এই দেয়ালের কথা প্রায় চিন্তা করি, আমাদের যে ওয়াল, হ্যাঁ, এখানে যদি কোনো আলো পড়ে বাধা পেয়ে সরাসরি এখানে ফেরত আসবে, পুরোটাই ফেরত আসবে। কিন্তু যদি কোনো স্বচ্ছ মাধ্যম হয় তখন কি হবে? যদি কোনো স্বচ্ছ বা চকচকে কোনো মাধ্যম হয়, অর্থাৎ ধরো আমাদের এই স্টিলের থালা, স্টিলের থালাতে কি হয়? সামনাসামনি ধরলে মনে হয় যেন ভেতরে সবকিছু দেখা যাচ্ছে। খেয়াল করো, এই থালার ভেতরে সবকিছু দেখা যাচ্ছে। এই যে ভেতরে একটা ছবি তৈরি হচ্ছে। আবার আমরা যদি কাচের টুকরো, জানালায় যে কাচের গ্লাস থাকে ওখানে, বা গাড়িতে যে কাচের গ্লাস থাকে ওখানে, অনেক জায়গায় আমরা যখন গ্লাসগুলো দেখি তখন কি হয়? ওই গ্লাসের ভেতরে আমাদের ছবি বা অবয়ব ভেসে ওঠে। এটা কি? এটাকে আমরা কি বলি? চলো সেটি আমরা আজ একটু দেখব। আমরা এটাকে বলি প্রতিবিম্ব, এবং আমরা কাচের বা স্বচ্ছ যে জিনিসগুলো সেগুলোকে বলবো দর্পণ। কাচের টুকরো বা দর্পণ আমরা বাসায় ব্যবহার করি, যে আয়নাটা একটু খেয়াল করে দেখবে যে কাচের পেছনে একটা পাতলা একটা আবরণ দেওয়া থাকে পেছনের পাশে, যে কারণে আমরা ওখানে ছবিটা খুব স্পষ্ট দেখতে পাই, এবং ভেতরে এই ছবিটাকে আমরা বলছি প্রতিবিম্ব। তোমাদের কাছে শব্দটা নতুন মনে হতে পারে, আমরা কি বলি শব্দটাকে? প্রতিবিম্ব। ভেতরের এই ছবিটাকে আমরা বলি প্রতিবিম্ব। তো এই প্রতিবিম্বের কিছু বৈশিষ্ট্য আজ আমরা জানবো। এই পাঠ শেষে তোমরা প্রতিবিম্ব দর্পণে কিভাবে সৃষ্টি হয় সেটি ব্যাখ্যা করতে পারবে। আমাদের চারপাশে সংঘটিত বিভিন্ন আলোর ঘটনার প্রতিফলনের বিশেষ করে ব্যাখ্যা দিতে পারবে। এই ছবিটি একটু খেয়াল করো। একটু আগে আমি বলেছিলাম স্টিলের থালা বা কাঁচ। এখানে এই শাপলা ফুলটি কোথায় আছে? নিশ্চয়ই তোমরা জানো, শাপলা পানিতে হয়। হ্যাঁ, আমাদের জাতীয় ফুল শাপলা, এবং শাপলা পানিতেই হয়, তাই না? এখানে এই ফুলের ছবিটা নিচে আবার উল্টো ভাবে দেখা যাচ্ছে। একটু খেয়াল করো, নিচের ছবিটা কিন্তু ঠিক তার বিপরীতে উল্টো ভাবে দেখা যাচ্ছে। তো আমরা যখন আয়নার সামনে দাঁড়াই,
আমাদের ছবিটাও কিন্তু সরাসরি আমরা মনে করি যে আমার হুবহু ছবিটা ওখানে আছে, কিন্তু কিভাবে হয় যে আমি বোধহয় ওদিকে গিয়ে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, উল্টো দিকে গিয়ে আয়নার পেছনে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে আমাকে আমাকে দেখতে এরকমই হবে, তাই তো? কিন্তু আমরা কি আসলে আয়নার পেছনে যাই বা আয়নার ভেতরে যাই? আমাদের ছবিটা ভেতরে ভেসে ওঠে। এই যে ছবি ভেসে উঠলো, এটি আমার পুরো উল্টো একটা ছবি ভেসে ওঠে। এখানে আমরা দেখবো পরবর্তীতে আমাদের আরোই আছে যেটা কিভাবে উল্টে যায়, আমরা কয়েকটা ছবি পরীক্ষা করে দেখব। তো এখানে দেখতে পাচ্ছি যে পানিতে শাপলা ফুলের উল্টো একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। আচ্ছা, আরেকটা ছবি একটু খেয়াল করো। এখানে আমি যে ছবিটি দিয়েছি একটু খেয়াল করে বলো, ছবিটি কি আসলে বাস্তবে এরকমই হয়? আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, আমরা চিকন থাকলে কি আমাদেরকে মোটা দেখা যায়, বা আমরা মোটা থাকলে কি আমাদেরকে চিকন দেখা যায়? কখনোই না। হ্যাঁ, আমরা ঠিক যেরকম আমাদের ছবিটাও সেরকমই হয়। ধরো তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো, তুমি ঠিক যেরকম তোমাকে দেখতে সেরকমই লাগবে আয়নার ভেতরে ওই প্রতিবিম্বে। তো এইরকম কখনোই হয় না। হয় কেমন? ঠিক এইরকম। এই ছবিটা দেখো, এখানে এক লোক আয়নার ভেতরে হ্যাঁ নিজের চেহারা দেখছে। যদি এখানে আমরা দেখি যে হুবহু এই লোকটার আকৃতি বা হুবহু ওই রকমই দেখা যাচ্ছে, যা আগের ছবিতে ছিল না। আগের ছবিতে কি ছিল? এখানে একটা মেয়ে, এখানে সে বেশ চিকন পাতলা, কিন্তু আয়নার ভেতরে বেশ মোটা। আসলে এটা রিয়েল না, বাস্তব না। বাস্তবে যেটা হয় সেটি হচ্ছে এরকম হবে। এবং এখানে এই আয়নাটুকু যদি নিচ পর্যন্ত আমাদের থাকতো তাহলে দেখা যেত যে তার হুবহু অবয়বটা একেবারে হুবহু পুরোপুরি একরকম, দেখতে একরকম। অর্থাৎ দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব তোমার সমান হবে। দর্পণে যে প্রতিবিম্বটা সৃষ্টি হয় সেটির আকৃতি হুবহু তোমার সমান হবে। ঠিক যেমন ছবি, যেমন জিনিস আমরা দর্পণের সামনে ধরবো, তার আকৃতি, প্রতিবিম্বের আকৃতিটাও ঠিক তেমনই হবে। এটি আমাদের একটা পয়েন্ট, যে দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের একটা আমরা বলবো বৈশিষ্ট্য, যে প্রতিবিম্বটি সমান হয়। আচ্ছা, এই ছবিতে দেখো একটু, এখানে কি করছে একটি ছেলে জিভ বের করে আয়নাতে দেখছে। কি বোঝা যায় এতে? যে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে যা দেখি তাই দিয়ে ঠিক সেরকমই একটি প্রতিবিম্ব তৈরি হয়। তুমি যা করবে তোমার আয়নার ভিতরে ঠিক সেরকম ছবি ফুটে ওঠে। তো এখানে সে জিভ বের করে আয়নার সামনে দেখাচ্ছে, এদিকেও ঠিক জিভ বের করা ছবিটাই ভেসে উঠলো। আবার তুমি যদি হাত তোলো, আয়নার সামনে দাঁড়িয়ে হাত তোলো, তোমার ভেতরে প্রতিবিম্বটাও হাত তুলবে, ঠিক কিনা? হ্যাঁ, আমরা আয়নার সামনে দাঁড়িয়ে পরীক্ষাগুলো করবো, অলরেডি আমরা এগুলো জানি, তারপরে আর একটু বিজ্ঞানসম্মত ব্যাখ্যাগুলো একটু খুঁজে বের করবো। আচ্ছা, এখানে দেখো একটা ছেলে ব্রাশ করছে, সে আয়নাতে দেখছে। এখানে এই ছবিতে সরি এখানে রিয়েলি সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে বাম হাতে ব্রাশ করছে। তার হাতটা একটু খেয়াল করো, সে যদি এভাবে থাকে তাহলে এটা তার কোন হাত? হ্যাঁ, অবশ্যই বাম হাত। আবার আমরা যখন প্রতিবিম্ব দেখব, প্রতিবিম্বে কিন্তু মনে হচ্ছে এটি তার ডান হাত। এবং আমরা যখন আমাদের আয়নাতে ছবিগুলো দেখি, আমরা ডান হাতে কিছু করলেও মনে হবে আয়নাতে দেখা যাচ্ছে বাম হাতে করছি। এইটা প্রতিবিম্বের একটা বিশেষ বৈশিষ্ট্য। প্রতিবিম্বে যে প্রতিবিম্ব, আয়নার ভেতরে যে প্রতিবিম্ব তৈরি হয় সেটি আসলে পার্শ্ব পরিবর্তন করে। অর্থাৎ তোমার ডান তোমার বাম দিকে চলে যায়, তোমার বাম তোমার ডান দিকে চলে আসে। এটাকে বলবো আমরা পার্শ্ব পরিবর্তন, সাইড পরিবর্তন। এইটাও আমরা আয়নার সামনে দাঁড়িয়ে পরীক্ষা করে দেখব। তো এখানে আমরা কি পয়েন্ট পেলাম? একটা আগে পয়েন্ট পেয়েছি যে আকৃতি সমান হয়, প্রতিবিম্বের আকৃতি হবে সমান। এখন পেলাম প্রতিবিম্ব পার্শ্ব পরিবর্তন করে, অর্থাৎ ডান ও বাঁ দিক তাদের অবস্থান বিনিময় করে। তাহলে আমরা দুটো পয়েন্ট পেলাম, আকৃতি সমান এবং এটি পার্শ্ব পরিবর্তন করে। এখানে আরেকটি ছবি দিয়েছি, একটু খেয়াল করো। এখানেও আয়নার ভেতরে এদিকে থাকা লোকটি আয়নার ভেতরে দেখছে নিজেকে। এখন এখানে ছবিটি দেখে কি বোঝার উপায় আছে যে ভেতরের ছবিটি প্রতিবিম্বটি ঠিক কতটুকু দূরে আছে? তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে এই পরীক্ষাটাও একটু করবে যে তুমি যদি আগাও তোমার প্রতিবিম্ব আগাবে, তুমি যদি পিছাও তোমার প্রতিবিম্ব
পেছাবে। আমি এই থালাতে একটু চেক করি, যেহেতু আয়নাতে এখানে দেখানো সম্ভব না, তবে আমরা এটার একটা পরীক্ষা করব। হ্যাঁ, আমরা এই যে থালাটা আমি একটু দূরে, আমি যদি একটু কাছে যাই আমার প্রতিবিম্ব কাছে আসছে, আমি যদি একটু দূরে যাই প্রতিবিম্ব দূরে চলে যাচ্ছে। তো এই যে ঘটনাটা, এখানে প্রতিবিম্বের যে দূরত্ব, হ্যাঁ, এটি কেমন হয়, সমান হয় না কম বেশি হয়, তার জন্য আমরা একটি পরীক্ষা করব। পরীক্ষার জন্য আমাদের লাগবে, তোমাদের বইয়ে আছে পরীক্ষাটি, আমি একটু মিলিয়ে দিচ্ছি, ওটির সাথে মিলাও, আর আমরা একটা পরীক্ষা করার চেষ্টা করবো বাস্তবে। এটা পরীক্ষাটি ছিল ৭৮ পৃষ্ঠার চিত্র ৯.৮ প্রতিবিম্ব গঠন, অর্থাৎ দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব। আমাদের লাগবে একটি বড় স্বচ্ছ কাঁচ, এবং কাঁচটিকে দাঁড় করানোর জন্য একটি ফ্রেম হলে ভালো হয়, যেটি আমি করে রেখেছি। ক্যামেরাটা একটু এদিকে ঘুরিয়ে দাও, এদিকে একটু ধরে ধরে রাখো। এটি একটি কাঁচ, দেখা যাচ্ছে কিনা একটু খেয়াল করো। এটি একটি কাঁচ এবং নিচে একটি কাঠের ফ্রেম আমি বানিয়ে নিয়েছি কাঁচটিকে দাঁড় করে রাখার জন্য। এটি স্কুলেও এই পরীক্ষাটি আমি করি, সেই জন্য আমার এই জিনিসগুলো আছে। এটা যখন এভাবে দাঁড় করাবো, এটি স্বচ্ছ কাঁচ দাঁড় করানোর পর একদিকে আমাদের আলো লাগবে দুটি মোমবাতি, আর একটি গ্যাসওয়ালায় মোমটা জ্বালানোর জন্য, আর একটি স্কেল বা যাই হোক মাপার জন্য একটা স্কেল। এই জিনিসগুলো নিয়ে আমরা এই পরীক্ষাটি করব। আমরা প্রথমে কি করব, একটি মোম এক পাশে রেখে যে আগুন জ্বেলে দেখব যে ভেতরে প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে। এই পাশে দিও যাতে দেখা যায়। আচ্ছা, এখানে আমরা একটি মোমবাতি জ্বালিয়ে দিলাম, ঠিক আছে, আর একটি মোমবাতি কিন্তু আমার হাতে, এইটি আমরা জ্বালাবো না। আমরা ভেতরে, ছবিটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ভেতরে একটা অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়েছে। একটু দরজাটা লাগিয়ে দিলে বোধহয় একটু স্পষ্ট হবে, একটু দরজাটা লাগিয়ে দাও। হ্যাঁ, কিছুটা স্পষ্ট, মানে ভেতরে হ্যাঁ আলোটা দেখা যাচ্ছে, দেখা গেলেই হবে। আমি ভেতরে ঠিক যেখানে আলোটুকু দেখা যাচ্ছে, হ্যাঁ, ভেতরে যেখানে আলো দেখা যাচ্ছে ওইখানে অপর মোমটি রাখার চেষ্টা করছি। ওই মোমটি আমরা জ্বালিয়ে দেব না, ঠিক আছে, এমন জায়গায় রাখবো যে মনে হবে যে ওই মোমের, এই মোমের শিখাটাই ওই মোমের উপরে জ্বলছে, এমন ভাবে রাখবো। ঠিক তাই মনে হচ্ছে না এখন, যে মোমটি, অপর মোমটি শিখাটি ওইখানে জ্বলছে, ঠিক ঠিক মাপ মতো হয় কিনা একটু খেয়াল করে আমাদেরকে একটু বসাতে হবে, মোটামুটি। ওকে, ঠিক আছে, মনে হচ্ছে কি ভেতরের কাচের ভেতরে এই মোমবাতিটিও জ্বলছে। আমি এখানে একটু দাঁড়ালে বোঝা যায় কিনা। হ্যাঁ, মনে হচ্ছে যে ভেতরে কাচের ভেতরে প্রতিবিম্বটিও জ্বলছে। তো এখানে ক্যামেরার ভেতরে এতটা স্পষ্ট না আসলেও তোমরা বাসায় পরীক্ষাটি করে দেখবে। এখন আমাদের উদ্দেশ্য কি, প্রতিবিম্বের দূরত্ব বের করা। আমরা যদি এখন এই স্কেল দিয়ে এখানে মাপি যে এইখানে এই দর্পণ থেকে, অর্থাৎ এই কাঠের হ্যাঁ মাপে যদি আমরা নিই, এখানে 6.5 ইঞ্চি, আমাদের স্কেলটা ইঞ্চিতে মাপা আছে, তাই 6.5 ইঞ্চি এখানে দূরত্ব হলো। আমরা যদি এদিকেও মাপি দেখা যাবে ঠিক 6.5 আছে, ঠিক আছে। তাহলে অর্থাৎ আমরা এটাই পাই যে দুদিকে দূরত্বটা সমান হয়। ওইদিকে আমরা প্রতিবিম্বে শুধু জ্বলন্ত মোম রাখিনি, শুধুমাত্র না জ্বালানো একটা মোম রেখে দিয়েছি, যেটি এই মোমের শিখাটির উপরে বসিয়ে দিয়েছি, শিখাটির নিচে বসিয়ে দিয়েছি, এবং আমরা দূরত্ব মেপে সমান পেয়েছি। তাহলে আমরা এর থেকে বলতে পারি যে প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের সমান হয়। বস্তুটি যত দূরে রাখা হবে প্রতিবিম্ব ততটুকুই দূরে হবে। আচ্ছা, এখানে আরেকটা মজার একটা পরীক্ষা করবো। মজা মানে এটা পরীক্ষা না, আমাদের পরীক্ষা এখানে শেষ। একটু মজা করি। আমরা যদি এখানে একটা গ্লাস রাখি, তোমরা মজা পাবে এটি করে বাসায়।
একটু খেয়াল করো। হ্যাঁ, গ্লাসটা আমি এমন ভাবে রাখলাম যে মনে হচ্ছে গ্লাসের ভেতরেই মোমবাতির আলোটি জ্বলছে, মনে হচ্ছে কিনা? আচ্ছা, এখন এটা এটা আরেকটু লম্বা গ্লাস দিলে আরো ভালো হতো, আলোটা ঠিক ভেতরে থাকতো। এখন আমরা এখানে পানি ঢালবো, কিন্তু মোমবাতির আলোটি নিভবে না। দেখা যাচ্ছে কি? মোমবাতির আলোটা যদি ভেতরে দেওয়া যেত তাহলে খুব সুন্দর হতো, মানে একটু লম্বা একটা গ্লাস হলে হতো। পানি ঢালার পরেও এটা একটু জাদু হতে পারে, পানি ঢেলেও মোমের আলোটিকে নেভানো যাচ্ছে না, মজা করা যায়, তাই না? যদি আমরা গ্লাসের ভেতরে দেখছি। আচ্ছা, এই পরীক্ষাগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবে যদি হাতের কাছে একটা কাচের টুকরো পাও, তাহলে সম্ভব। মোম, দেশলাই এগুলো আমাদের হাতের কাছেই থাকে, তবে কাচের টুকরোটা নাও থাকতে পারে। যদি পাওয়া যায় কোনো একটা যে কোনো জিনিস দিয়ে এটাকে আটকে রাখার মতো জিনিস হলেই হবে, এটাকে দাঁড় করিয়ে এই পরীক্ষাটা আমরা করতে পারি বাসায়। তো এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, যদি সম্ভব হয় এটি বাড়িতে পরীক্ষা করে দেখবে। তাহলে আমরা এই পরীক্ষা থেকে যেটি পেলাম, দাও। হ্যাঁ, এই পরীক্ষা থেকে যেটি পেলাম সেটি হচ্ছে, ক্যামেরাটা আবার একটু এদিকে নিয়ে আসো। আমরা কি পেলাম? প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের সমান। দর্পণ থেকে তোমার দূরত্ব এবং প্রতিবিম্বের দূরত্ব সমান, এবং এটা আমরা পরীক্ষা করেও দেখতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখন দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব নিয়ে বেশ কয়েকটি পয়েন্ট পেলাম। একটি ছিল, আমি 3টি পয়েন্ট একটু স্লাইডে দিয়ে দিয়েছি, আমি একটু মিলিয়ে নিই। একটি ছিল দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব বস্তুর সমান আকৃতির হয়, মানে বস্তুর আকৃতি যেমন দর্পণের সৃষ্ট প্রতিবিম্বটিও ঠিক তেমন হবে। দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব পার্শ্ব পরিবর্তন করে, অর্থাৎ বাঁ দিক ডান দিকে, ডান দিক বাঁ দিকে চলে আসে। এবং আমরা সর্বশেষ যে পয়েন্ট পেয়েছি, দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব সমান। এই 3টি বিষয় প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা খেয়াল করে থাকি বা পেয়ে থাকি, অর্থাৎ প্রতিবিম্বটি এই 3টি বিষয় বা বৈশিষ্ট্য মেনে চলে, নিয়ম মেনে চলে, এবং সবসময় আমরা এটাই দেখব। তবে এখানে আমরা কি ব্যবহার করেছি? স্বচ্ছ মসৃণ তল বা মসৃণ দর্পণ, স্বচ্ছ কোনো তল। আমরা আমাদের পরবর্তী পাঠে যাই। এখন একটু দেখি আমরা আরো কিছু আলোকীয় ঘটনা, তোমাদের পরবর্তী পাঠ 9, 10। এখানে কি করা হচ্ছে একটু দেখো ছবিতে। এটা একটা সেলুনের দৃশ্য। সেলুনে যখন চুল কাটতে যাই আমরা, তখন একটা আয়নার সামনে দাঁড় করিয়ে বা বসিয়ে চুল কাটা হয়, ঠিক না? ঠিক এরকমই হয়। আচ্ছা, এখন এই ছবিতে, যখন আগের ছবিতে আমরা দেখছিলাম যে লোকটির পিছনে কি হচ্ছে, যে যার চুল কাটা হচ্ছে সে কিন্তু তার পেছনটুকু দেখতে পাচ্ছে না। এখন চুল কাটা শেষ হলে দেখা যায় যে যারা চুল কাটে তারা পেছন দিকে একটা ছোট গ্লাস ধরে তোমাকে দেখায় যে তোমার চুলের ছাট কেমন হয়েছে বা চুলের কাটটা কেমন হলো। তো এখানে পরবর্তী ছবিতে সেটি দেখানো হয়েছে, হ্যাঁ, যে চুলের কাট পিছনে এরকম আছে। আমরা তো আমাদের পেছন দিকটা দেখতে পারি না, আমাদের মাথার পেছনে কি আমরা মাথা ঘুরিয়ে দেখতে পারি? চোখ ঘুরিয়ে দেখতে পারি না। তো পেছনটা দেখতে হলে কি হবে? হ্যাঁ, পেছনে একটা ছোট আয়না ধরতে হবে, এবং এখানে সেটাই করা হয়েছে, আরেকটি আয়না ধরে তার পেছনটুকু দেখানো হচ্ছে, হ্যাঁ, যে তোমার চুলের ছাটটা এরকম হয়েছে, এবং সে বেশ খুশি, চুলের ছাট ভালোই আছে। আচ্ছা, আরেকটা ছবি দেখি। এখানে মূলত যে ঘটনাটি হয়, এই লোক যিনি যার চুল কাটা হচ্ছে তিনি একটি আয়নার সামনে বসা, এবং তার পেছনে আরেকটি আয়না ধরা হয়েছে, আরেকটি দর্পণ ব্যবহার করা হয়েছে। এখানে এই দর্পণে এখানে আলো বাধা পেয়ে এই ছবিটা যখন এখানে প্রতিবিম্ব তৈরি হলো আয়নার ভেতরে, সেই প্রতিবিম্বটা উনি, অর্থাৎ যার চুল কাটা হয়েছে, উনি ভেতরের আয়নাতে সৃষ্ট প্রতিবিম্বে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখানে দুটো প্রতিবিম্ব তৈরি হয়েছে, এবং এভাবে ভেতরে আয়নাতে তার পেছনের মাথার পেছনের সাইডটুকু তিনি দেখতে পাচ্ছেন। তো এইভাবে
আলোকে অনেক উদাহরণ আমাদের চোখের সামনে আছে। আলোর প্রতিফলনের উদাহরণ, প্রতিবিম্বের উদাহরণ। এখানে আমরা প্রতিবিম্ব ব্যবহার করছি চুলের এই পেছনে, মাথার পেছনে ছাট দেখার জন্য। এরকম আরো অনেক উদাহরণ আমাদের চোখের সামনে আছে। আরেকটা জিনিস দেখি, এটি একটি কার্টুনের ছবি মনে হচ্ছে, তাই না? কি মনে হচ্ছে এটা? পানি। পানির নিচে একটা খেলনা ডুবোজাহাজ, তাই তো? তোমরা নিশ্চয়ই কার্টুন দেখতে পছন্দ করো। কার্টুন এরকম দেখা যায়, তাই না? তো কার্টুনে কি হয়, পানির নিচে এরকম ডুবোজাহাজগুলো চলছে, উপরে হয়তো এরকম একটা পাইপের মতো বের হয়ে আছে, অর্থাৎ উপর দিয়ে দেখছে উপরে কি হচ্ছে। পানির নিচে থেকে উপরের এই জিনিস দেখার জন্য এরকম একটা পাইপের মতো লাগানো থাকে। শুধু কার্টুনে নয়, বাস্তবেও ডুবোজাহাজে বা আমাদের জন্য যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজ যদি থাকে, যারা পানির নিচ দিয়ে যুদ্ধে যায়, তারা শত্রুর অবস্থান দেখার জন্য পানির নিচে থেকে ওইরকম জাহাজের উপরে একটি পাইপ লাগিয়ে উপরে ছবি দেখে যে কোথায় কি আছে, শত্রু আছে কিনা। অথবা মনে করো আমরা যে ইয়েতে খেলা দেখতে যাই, স্টেডিয়ামে যখন খেলা দেখতে যাই, হ্যাঁ, তোমার থেকে অনেক দূরে, তারপরে অ্যাঙ্গেলটাও হয়তো ঠিক মতো হলো না, ওই অবস্থায় আমরা যদি এরকম পাইপ ব্যবহার করতে পারি তাহলে খেলাটি খুব সুন্দরভাবে দেখা যায়। অথবা তোমার বাড়ির সামনে একটা বড় দেয়াল, এখন দেয়ালের ওই পাশে কি হচ্ছে তুমি দেখতে চাইছো, তোমার থেকে দেয়ালের উচ্চতা বেশি, তখন এরকম পাইপ লাগিয়ে দেখা যায়। তো এখানে ঘটনাটা কি হয়, আসলে এই যে যন্ত্রটি বা এই যে পাইপের মতো একটা জিনিস, এখানে প্রতিবিম্ব সৃষ্টি করে দেখার ব্যবস্থা করা হয়। এখন এখানে প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি করা হয় এবং এটাকে কি বলে, এই যন্ত্রটিকে বলা হয় পেরিস্কোপ। এর জন্য আমাদের দুটো সমতল দর্পণ লাগবে, এটাকে বলা হয় পেরিস্কোপ। এটা একটা পিভিসি পাইপ দিয়ে তৈরি করা পেরিস্কোপ। আমাদের বাড়িতে পানির লাইন তৈরির জন্য যে পাইপগুলো আছে ওইগুলো ব্যবহার করে তৈরি করা একটি পেরিস্কোপ। একটু খেয়াল করো, এদিকে একটা মুখ, এদিকে একটা মুখ, মানে একদিকে চেয়ে আরেকদিকে তাকিয়ে আরেকদিকে দেখা যাবে। এখানে একটা ছোট ছেলে কাঠের তৈরি একটি পেরিস্কোপ দিয়ে কিছু দেখার চেষ্টা করছে, ঠিক আছে? এখানে ঘটনাটা কি হয় আমি একটু ব্যাখ্যা দিই। আমাদের বইয়ে আছে, খুব অল্প পরিসরে আছে, তারপর আমরা একটু মিলিয়ে নিই। এখানে ধরো তোমার একটা উঁচু দেয়াল আছে, তুমি এখানে দাঁড়ানো, এখন এই দেয়ালের অপর পাশে থাকা এই গাছটিকে তুমি দেখতে চাও। এখানে দেয়ালের জন্য তুমি কিন্তু এটাকে দেখতে পাচ্ছ না, তো তুমি এখানে কি করতে পারো, এখানে একটা পেরিস্কোপ লাগানো আছে, খেয়াল করো, এই যে এইটুকু হচ্ছে একটা পেরিস্কোপ। এখানে দুটো দর্পণ ব্যবহার করতে হয়, এখানে একটা দর্পণ, এখানে একটা দর্পণ, এবং দুটো দর্পণ সমান্তরালে রাখতে হবে। খেয়াল করো, এই দাগটুকু আর এই দাগটুকু, এটাকে আমরা কি বলি, সমান্তরাল। এইখানে আর এইখানে এদের ভেতরে সমান দূরত্ব, সবসময় সমান দূরত্ব সমান, এরকম রেখাকে আমরা বলি সমান্তরাল। তো দুটো দর্পণকে সমান্তরালে রাখতে হবে এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, কোণ করে 45 ডিগ্রি কোণে এই দুটো দর্পণকে রাখতে হবে। আমরা যদি বাসায় বানাতে চাই, আমি ছোট দুটো দর্পণ দেখিয়ে দিচ্ছি, আমার পুরো সেটটা নেই। কিসের সাথে পেয়েছিলাম, বিজ্ঞান বাক্স, বিজ্ঞান বাক্সের একটা সেট ছিল, এখানে পেরিস্কোপ ছিল, আমি ক্লাসে এটা দেখাতাম। আমার পেরিস্কোপটা নষ্ট হয়ে গেছে, উপরের কাগজটুকু, তবে গ্লাস দুটো আছে। হ্যাঁ, এরকম দুটো সমতল গ্লাস লাগবে। দর্পণ, স্বচ্ছ কাঁচ না, দর্পণ, দর্পণের পেছনে কিন্তু একটা পলিশ থাকে, একটা, হ্যাঁ, একটা মসৃণ আবরণ থাকে, এরকম দুটো দর্পণ লাগবে। এবং আর কি লাগবে, আমরা যদি তৈরি করতে চাই বোর্ড, হার্ড বোর্ড বা শক্ত বোর্ড বা কাগজের শক্ত বোর্ড হলে হবে, এইগুলো দিয়ে আমরা এটা তৈরি করতে পারি। আমরা একটা পরীক্ষা একটা দেখবো যে কিভাবে তৈরি করা হয়, একটা ভিডিও দেখব। এখানে এখানে যখন দর্পণ, এখানেও একটা দর্পণ, এখানেও একটা দর্পণ, ঠিক আছে? এদিক দিয়ে আলো প্রবেশ করে, এটি হচ্ছে আমাদের সমতল দর্পণ, এটি হচ্ছে সমতল দর্পণ, এই দুটোই সমতল দর্পণ, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা আছে। আলোক রশ্মি এদিক দিয়ে প্রবেশ করে এদিকে আসে, এসে এখানে এই দর্পণে বাধা পেয়ে এখানে প্রতিফলিত হয়। খেয়াল করো, এখানে বাধা পেয়ে বা এখানে যে প্রতিবিম্ব তৈরি হয়, দর্পণ যেহেতু এখানে কি হয়, প্রতিবিম্ব তৈরি হয়, আলো নিয়ম হচ্ছে বাধা পেয়ে অন্যদিকে চলে যাওয়া এবং সরল রেখায় চলে যাওয়া। একটু খেয়াল করো, সরল রেখায় কিন্তু সে যাবে, যে কোণে আসবে সেই কোণে
এদিকে চলে আসছে এবং এখানে সৃষ্ট প্রতিবিম্বটি এখানে দেখা যাবে। এখানেও যেহেতু আরেকটি দর্পণ রাখা আছে, এখানে তৈরি হলো এই গাছের প্রতিবিম্ব, এটি দেখা যাবে এই দর্পণে। তখন তুমি অনায়াসে এদিকে যদি চোখ দাও বা এইদিকে যে কোনাটুকু আছে, মুখটুকু আছে, এদিকে যদি তুমি চোখ দাও তাহলে এর ভেতরে ছবিটুকু অনায়াসে দেখতে পারবে। কিন্তু তুমি দাঁড়িয়ে আছো এখানে, ছবি দেখতে পাচ্ছ ওইখানকার। এইভাবে পেরিস্কোপ ব্যবহার করা হয় এবং পেরিস্কোপ বিভিন্ন কাজে আমরা ব্যবহার করি। তো এই পেরিস্কোপ আমরা বাড়িতে বানাতে পারবো, কিছু উপকরণ থাকলেই হবে। আমি বললাম এই যে দুটো সমতল দর্পণ ছোট, আর কাঁচ গ্লু বা আইটার, কিছু কাগজ আটকে দেওয়ার জন্য শক্ত কাগজ, এবং কিছু মাপের বিষয় আছে। মাপটা তোমরা বানালে নিজেরাও আয়ত্ত করতে পারবে। তারপরে আমি একটি ভিডিও এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এখন তো বানানো সম্ভব নয়, তোমরা যখনই এই যন্ত্রগুলো, জিনিসগুলো, উপকরণগুলো সংগ্রহ করতে পারবে তখনই আমার এই ক্লাসের ভিডিওটা তো থাকবে, সেখান থেকে দেখে এটি তৈরি করবে। অথবা তোমরা ইউটিউবেও এরকম পেরিস্কোপ তৈরির অনেক ভিডিও পাবে। হাতের কাছে জিনিস দিয়ে তৈরি করা পেরিস্কোপ অনেক ভিডিও পাওয়া যায়। তো এটার একটা ভিডিও আমরা এখন একটু দেখি। আজান, দুঃখিত, আজান শুরু হয়ে যাচ্ছে, তো আমরা ভিডিওটা আজানের পরে দেখি, একটু 2 মিনিট ব্রেক নিয়ে নিই আজানের জন্য। আচ্ছা, এখন আমরা দেখতে পারি একটা আজানের শব্দ একটু বেশি আসে, সেটি হয়ে গেছে। তো আমরা এখন আমাদের ভিডিওতে যেতে পারি। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে তোমরা। দাগগুলো খেয়াল করবে। একটু কম, সাউন্ডটা কম থাক।
মাপটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো তৈরি হয়ে গেল পেরিস্কোপ, এবং খুব সহজেই অল্প সময়ে তৈরি করা যায় এটি। তবে বিষয় যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে উপকরণগুলো হাতের কাছে পাওয়া। উপকরণগুলো হাতের কাছে থাকলে খুব সহজেই এরকম একটি পেরিস্কোপ আমরা বানিয়ে নিতে পারবো। তো এটি আমি তোমাদের জন্য বাড়ির কাজে দেব। আজ আমাদের দর্পণের যে পরীক্ষাগুলো ছিল এগুলো তোমরা বাড়িতে করবে দর্পণের সামনে থেকে। আর পেরিস্কোপটা যদি উপকরণগুলো হাতের কাছে থাকে, আবারও বলছি বাইরে থেকে আনা দরকার নেই, যদি উপকরণগুলো হাতের কাছে পাওয়া যায় তাহলে এটি তৈরি করবে তোমরা। এবং ভিডিওটি আমার ক্লাসে অ্যাড আছে, এই ক্লাসটি লাইভ ক্লাসটি তোমাদের জন্য সবসময় যুক্ত থাকবে। সেই ক্লাস থেকে তুমি ভিডিওটি আবার দেখে নিতে পারো অথবা ইউটিউবেও দেখে নিতে পারো। তো বাড়ির কাজ এটি রাখছি আমি। হাতের কাছে পাওয়া জিনিস ব্যবহার করে একটি পেরিস্কোপ তৈরি করবে। আর প্রতিবিম্বের পরীক্ষাগুলো করবে সেটি আর আমি এখানে লিখে দিইনি। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু, যে প্রতিবিম্ব এবং পেরিস্কোপ। আশা করি দুটি বিষয় তোমাদের কাছে পরিষ্কার হয়েছে, তোমাদের যতটুকু দরকার পরিষ্কার করতে পেরেছি। আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।